আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমরা আজকে মূলত দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র সমাস নিয়ে আলোচনা করব। সমাসে কম বেশি আমাদের সবারই একটা ভয় থেকেই থাকে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিচ্ছি। প্রথম ক্লাসে আমরা সমাসের মূল আলোচনা এবং সমাস সম্পর্কিত যে তথ্যগুলো বা সমাসের পরিভাষা জানা দরকার সেগুলো আমরা পড়ে আসছিলাম। যারা প্রথম ক্লাসটা পাননি তারা দয়া করে প্রথম ক্লাসটা একটু করে নেবেন, তাহলে আপনার জন্য এই ক্লাসটা সুবিধা হতো। আকলিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম, মহিমা প্রীতি ওয়ালাইকুম আসসালাম, তাপস চন্দ্রজি ভালো আছি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, তাই না? আচ্ছা, হাসিবুল হাসান শান্ত ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? নূর হুমায়রা, আকলিমা আক্তার, জি ভালো আছি। আচ্ছা, আপনারা দেখছি ইদানিং একটু কি যেন কৃপণ হয়ে যাচ্ছেন। কৃপণ বলেন তো কিভাবে কৃপণ হয়েছেন? আপনাদের শেয়ারের অবস্থা এমন কেন? আসিফ হাওলাদার, জি ভালো আছি। আপনারা শেয়ার করতে কার্পণ্য বোধ করেন ইদানিং দেখতেছি। তো আপনাদের যদি আস্তে আস্তে এরকম কার্পণ্য মন মানসিকতা হয়, তাহলে আমার মন মানসিকতাও কার্পণ্য হতে বাধ্য, তাই না? কারণ সঙ্গ দোষে লোহা বসে। আমি যেই সব মানুষের সাথে চলবো তাদের সঙ্গটাই তো আমার পাওয়ার কথা, তাই না? আপনারা যদি শেয়ার করতে কার্পণ্য করেন, তাহলে আমি ক্লাস নিতে আমারও কার্পণ্য করার অভ্যাসটা একটা সময় চলে আসবে, তাই না? এটাই তো হওয়ার কথা। জান্নাতুল জান্নাত মিম, আরিয়ান আরাফ, রাবিয়া আরিক, জি ভালো আছি। আরাবিয়া ওসব, জি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, তাই না? মিনহাজ মিয়া সবুজ, স্যারের কি ঠান্ডা নাকি? ঠান্ডা ছিল, কমে গেছে। আমার কথা ক্লিয়ার কিনা? তাজামুল হোসেন বলছে ক্লিয়ার। আমার কথা এবং লেখা ক্লিয়ার কিনা? আমার কথা এবং লেখা ক্লিয়ার কিনা একটু, আরে টুং টুং শুরু করলো। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর কে কোথা থেকে জয়েন করেছেন আর শেয়ার করছেন কিনা একটু আমাকে জানান তো কনফার্ম করে। শেয়ারের যে অবস্থা দেখে তো আমার মনে হয় না আর ক্লাস ক্লাস করানোর কোনো ইচ্ছা থাকে না। বা এরকম কেন কার্পণ্য করলে চলবে বলেন? রেজনা জান্নাত অল ক্লিয়ার। রেজনা জান্নাত, আপনার শিটটা পেয়েছেন কি একটু জানাবেন। আপনার শিটটা আমি ছেড়ে দিয়েছি। শেয়ার করলে ভালোবাসা বাড়ে, জি আসলেই শেয়ারের যে একটা মহত্ব বা মানে একটা আত্মতৃপ্তি, কারণ আপনি কারো না কারো শেয়ারের মাধ্যমে কিন্তু এই ক্লাসটা পেয়েছেন, এটা আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। আপনি নিজের দিক থেকে চিন্তা করেন, আপনি কারো না কারো শেয়ারের মাধ্যমে ক্লাসটা পেয়েছেন। আচ্ছা, অল ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা শুরু করতে পারি বিগত ক্লাসের একটু আলোচনা দিয়ে। আমরা প্রথম শুরু করছিলাম সমাস কাকে বলে, যে একাধিক পদের একপদীকরণ, মিলন, এ জাতীয় কিছু। তারপর আমরা বলেছিলাম সমাস কত প্রকার, সমাস 6 প্রকার। এখানে সমাস কোন প্রকারে কোন পদের প্রাধান্য, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমি আজকে আবার একটু রিভিশনে রাখবো। থ্যাংক ইউ যারা শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আবদুল্লাহ আল রায়হান, আপনি কুমিল্লা থেকে আছেন। তানিয়া স্বপ্না, শেয়ার ডান। রাবিয়ারিক, অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। ক্লিয়ার মেন, ক্লিয়ার ওমেন, তাই না? দুইটাই শ্যাম্পু আছে, মানে অল ক্লিয়ার আছে। আচ্ছা। আচ্ছা, আমরা গত ক্লাসে দ্বন্দ্ব সমাস পড়েছি। দ্বন্দ্ব সমাসে কি কারো কোনো সমস্যা আছে কি না? দ্বন্দ্ব সমাস সম্পর্কে আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসছে, তাই না? আস্তে আস্তে আমরা সবগুলো সমাসের ধারণা নিয়ে নিব। আজকে আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। তো যারা এইমাত্র জয়েন হয়েছেন তারা সবাই এটাকে শেয়ার করবেন। শেয়ার করে কমেন্টসে জানাবেন আপনি কি কোথা থেকে, আপনার পজিশন বা আপনার গতিবিধি আমাকে জানাবেন।
আচ্ছা, ফারহানা মুস্তাফা আপনি শেরপুর থেকে, আবু হানিফা নারায়ণগঞ্জ থেকে। ওকে, গুড। আচ্ছা, কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় কেউ বলতে পারেন? কোন কোন সমাসে কোন পদ প্রাধান্য পায়? কেউ বলতে পারেন উভয় পদ কোন সমাসে প্রাধান্য পায়? উভয় পদ কোন সমাসে প্রাধান্য পায় কেউ একটু বলেন তো। তাসতামি আপনি ভাগেরহাট থেকে, সেলিমুল্লাহ শিয়ারডান, মৌসুমি শিলি নেত্রকোনা থেকে, নীলাকাশ ওকে। সোনিয়া আক্তার আপনি রাজশাহী থেকে আছেন, ফারজানা মুক্তি আপনি চট্টগ্রাম থেকে আছেন, আর রোকসানা পারভিন শেয়ারডান বরগুনা পাথরঘাটা থেকে আছে আমার খুবই প্রিয় তাপস চন্দ্র ভাই। আচ্ছা, বলছিলাম দ্বন্দ্ব, মৌমিহির বলছে দ্বন্দ্ব সমাসে। আচ্ছা, তার বিপরীত কোনটা বলেন তো? দ্বন্দ্ব সমাসের বিপরীত কোনটা, মানে কোনো পদই প্রাধান্য পায় না, এটা কোনটা? কোনো পদই প্রাধান্য পায় না, এটা কোনটা তাহলে? দ্বন্দ্ব যেহেতু উভয় পদই প্রাধান্য পায়, তাহলে কোনো পদের অর্থটাকেই প্রাধান্য পায় না, সেটা কোন সমাস আমাকে একটু বলেন তো। রায়বিহারী কিশোরগঞ্জ থেকে মুন্নি চকবা কক্স, মুন্নি কক্স মানে নাম দেখেই বোঝা যাচ্ছে সে কক্সবাজার থেকে। মোমহে নেত্রকোনা থেকে, গুড। আলমাস মিয়া কুড়িগ্রাম থেকে, চিত্তরঞ্জন রায় দিনাজপুর থেকে, মহিউদ্দিন ঢাকা থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লিখবো নাকি? এটা তো গত ক্লাসে লিখাইছিলাম। তাহলে দ্বন্দ্বর বিপরীত কোনটা? দ্বন্দ্ব যেহেতু উভয় পদ, এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে কোন পদে কোনটা প্রাধান্য পায়, এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইটা জানলেই আপনি অর্ধেক মনে করেন যে সমাস আপনার কমপ্লিট হয়ে গেছে, বাকি অর্ধেক হয়েছে অন্যগুলা। যে আপনি জানি যে দ্বন্দ্ব উভয় পদে প্রাধান্য পায়, তাহলে আপনাকে বলছি তাহলে কোনো পদ কি প্রাধান্য পায় না, সেটা কোনটা? নূর হুমায়রা আপনার ফ্রেন্ড, কি ফ্রেন্ড? সাদিয়া আফরোজ নিউ হ্যাড হয়েছে, ওয়েলকাম সাদিয়া আফরোজ আপনাকে। ফারজানা মুক্তি হয়নি। জি আমি ভালো আছি, আর নিশ্চয়ই আপনারাও সবাই ভালো আছেন। এই যে মৌমিহির বলেছে বহুব্রীহি। জি, তাহলে আপনি কিন্তু গত ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন, অথবা কোনোভাবে আপনি এটা বাসায় পড়েছেন, বাকিরা কিন্তু এটা বাসায় পড়েনি। বলছিলাম গত ক্লাসে আমরা দিয়ে দিয়েছিলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে এবং বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকে না, এটা হচ্ছে বিপরীত। তাহলে এখন বলেন তো, কোন সমাসগুলোকে পরপদে মানে পরবর্তী যে পরপদের প্রাধান্য থাকে, এটা কে কে বলতে পারেন? কোন সমাসে পরপদের প্রাধান্য থাকে কে কে বলতে পারেন? আমি আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন দরকার হলে যাদের নাই। যে কামনা পারবেন আপনি আগেই বলেছেন, গুড, থ্যাংক ইউ। দ্বিগু কর্মদ্বারা তৎপুরুষ, এই সমাসগুলো মূলত পরপদের প্রাধান্য পায়। দ্বিগু কর্মদ্বারা তৎপুরুষ এগুলো হচ্ছে পরপদের প্রাধান্য পায়। আর অব্যয়ভাব এটা হচ্ছে পূর্বপদের প্রাধান্য পায়। ফারহানা মোস্তফা আপনিও বলেছেন, সরি আমি দেখতে পাইনি। আচ্ছা, যারা বলেছেন বা যারা শিখেছেন, আপনারা যারা গত ক্লাসটা পাননি তারা একটু দয়া করে লিখে নেবেন, এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব উভয় পদ প্রাধান্য পায়, দ্বিগু কর্মদ্বারা তৎপুরুষ এরা পরপদ প্রাধান্য পায়, অব্যয়ভাবে পূর্বপদ প্রাধান্য পায়, বহুব্রী কোনো পদই প্রাধান্য পায় না। আশা করি এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার 50% সমাস হয়ে গেল, বাকি 50% হচ্ছে অন্যগুলো। আচ্ছা,
আচ্ছা, আজকে আমরা দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করব। দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সমাহার, সমষ্টি বা মিলন। সমাহার মানে হচ্ছে সমষ্টি। দ্বিগু শব্দের অর্থ কি? সমাহার, সমষ্টি বা মিলন। দ্বিগু শব্দের অর্থ কি? সমাহার, সমষ্টি বা মিলন। জি, আগের ক্লাসটা করে নেবেন যারা আগের ক্লাসটা পাননি, কারণ আগের ক্লাসটা না করলে আপনার আজকের ক্লাসটা একটু সমস্যা হবে। তারপরেও আমি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা গুরুত্ব দিই এবং প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের সম্পর্ক থাকলেও আপনি কি করতে পারেন, এটা বুঝে নিতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। বলছিলাম দ্বিগু শব্দের অর্থ কি? দ্বিগু শব্দের অর্থ সমাহার বা সমষ্টি বা মিলন। যেটাই বলেন, অনেকগুলো জিনিস একসাথে মিলিত হবে। আমি আবার বলছি, দ্বিগু মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে থাকবে। অনেকগুলো জিনিস একসাথে থাকবে, এটা হচ্ছে দ্বিগু সমাস। লিখবেন একটু সবাই। সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। কোন পদের? বিশেষ্য পদের। মনে রাখবেন। জি, লেখার সময় দিব। বলছি বিশেষ্য পদের, সংখ্যার বাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের। তাহলে আমরা কি ধরতে পারি? সংখ্যা প্লাস নাউন। এখানে শর্টকাট লিখে নেবেন, এটা হচ্ছে সংখ্যা প্লাস নাউন। আমরা বিশেষ্য না বুঝতে চাই, বিশেষ্য যদি না বুঝতে পারি তাহলে আমরা কিন্তু নাউন ঠিকই বুঝি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম আর বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম। তাহলে সমাহার, সমষ্টি বা মিলন যেটাই বলেন না কেন, অর্থে এটা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে, কিসের সাথে? সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। আমি আবার বলছি, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। আর এটা কি অর্থে ব্যবহৃত হবে? সমাহার বা সমষ্টি অর্থে বা মিলন অর্থে। আচ্ছা, এরপর লিখবেন পূর্বপদে থাকবে সংখ্যা, পরপদে থাকবে বিশেষ্য পদ, অবলিক দিয়ে লিখতে পারেন নাউন। লিখবেন পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে, পরপদে থাকবে বিশেষ্য পদ বা নাউন থাকবে। এখানে পরপদের প্রাধান্য থাকে। দ্বিগু সমাসে কি থাকে? পরপদের প্রাধান্য থাকে। পরপদের প্রাধান্য আরও দুইটা সমাসের আছে, কিন্তু এটা কিভাবে বুঝবো? পরপদের প্রাধান্য থাকবে এবং সংখ্যা থাকবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা সংখ্যা থাকবে এবং একটা নাউন থাকবে এবং পরপদের প্রাধান্য থাকবে। কি বলছি? সংখ্যা থাকবে, নাউন থাকবে এবং পরপদের প্রাধান্য থাকবে। এই কয়টা জিনিস যদি আপনার কমপ্লিট, এই শর্ত ফুলফিল করে, সেটাই হচ্ছে কি? দ্বিগু সমাস। সেটা কি? দ্বিগু সমাস। আচ্ছা, আর এস রিয়াদ একটু সময় দেন। জি, সময় দিয়েছি, আপনারা লিখেন। আমি তো কমার্স পড়ে নেই, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন। মায়া পারমিন লেখার সময় দিবেন। হ্যাঁ, জি, এগুলো শিটে আছে। জান্নাতুল মৌসুমি এগুলো শিটে আছে, তারপরে লিখে নেবেন। শিট প্রতিনিয়ত আপডেট হয়, আপনারা লিখে নেবেন। আপনার কাছে শিটটা যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপডেটটা পাবেন না। আর এস রিয়াদ খুব ভালোভাবে বুঝাতে পারেন স্যার, থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুর মিরের বাজার। বলেছিলাম এটুকু লেখা হয়েছে কিনা, এইটুকু লেখা ইম্পর্টেন্ট আপনার কাছে। পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য পদ আর পরের পদের প্রাধান্য থাকে। তাওসার হোসেন, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? পড়ে নিচ্ছি। তাহলে আমরা যদি যখন উদাহরণ দিব আপনাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। আর এটা একটা কনফিউশন আছে এটার ভিতরে, কনফিউশনটা আজকে আমরা একদম কি বলে ওকে করে দিব, কোনো কনফিউশন আর থাকবে না। এটা অনেকের কনফিউশন হয়, এটা কি আসলে দ্বিগু সমাস নাকি বহুব্রীহি সমাস? দ্বিগু সমাস আর বহুব্রীহি সমাসের ভিতরে যা মানে ভালো একটা গন্ডগোল আছে, সেই গন্ডগোলটা আজকে ইনশাল্লাহ একদম ক্লিয়ার করে দিব। তার জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং যারা নতুন জয়েন করছেন তারা একটু দয়া করে লাইভটাকে শেয়ার করে দিবেন। এবং আপনি চাইলে পরবর্তীতে এই ক্লাসটা আপনার সেই শেয়ার করা অবস্থায় আপনি আবার ক্লাসগুলো করে নিতে পারবেন। আর এস আব্দুর রৌফ, কবে কবে ক্লাস হয়? প্রাইভেট ক্লাসের রুটিন পাননি? যারা প্রাইভেট পড়েন, স্যার আমি নিউ শিট কীভাবে পাবো? শিট আপনাকে অর্ডার করতে হবে। শিট অর্ডার করতে
আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যারা প্রাইভেট পড়তে চান বা সিট নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আমি বলছিলাম যে পূর্বপদ কি হবে, সংখ্যা হবে, পরপদ বিশেষ্য পদ হবে। তার মানে আমি এখানে শর্টকাট বলতে পারি কি, নাউন প্লাস সংখ্যা প্লাস নাউন। আপনারা শর্টকাট লিখে রাখেন, সংখ্যা প্লাস নাউন। আচ্ছা, এরপরে লিখবেন সংখ্যায় যত দেয়া থাকবে বিশেষ্য পদ ঠিক বিশেষ্য পদটি ঠিক ততবার মিলিত হবে বা ততবারের সমষ্টি বুঝাবে। সংখ্যায় যদি বলে স্যার এখনো কেন ফ্রাইডে এক্সাম নেন না, কেন ফ্রাইডে এক্সাম নেই না, ওই যে বললাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কার্পণ্য করেন, তাই আমি এক্সাম নিতে কার্পণ্য করি। মানে আপনাদের সাথে থাকতে থাকতে আমারও কার্পণ্য অভ্যাসটা জুড়ে গেছে। আপনারা যখন কার্পণ্য রোগটা ছেড়ে দিবেন, দিল খুলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তখন আমিও আমার দেখবো যে আবার ক্লাস ঠিক মতো নেওয়া যায় কিনা। আচ্ছা, এরপর লিখবেন সংখ্যা যত দেয়া থাকবে, নাম্বার প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, জি ওইটাই। এখন খেয়াল করেন, সংখ্যায় যত দেয়া থাকবে বিশেষ্য পদ ঠিক ততবারে মিলিত হবে বা ততবারের সমষ্টি বুঝাবে। কি বুঝলাম, আমি যদি বলি 5টা রাস্তা, আমি যদি বলি 4টা রাস্তা, তার মানে 4 বলছি, ওখানে ঠিক 4টা রাস্তা থাকতে হবে, ওখানে ঠিক 4টা রাস্তা থাকতে হবে, মানে যতগুলো সংখ্যা বলবে নাউনটা ঠিক ততগুলো থাকতে হবে। এই যে সংখ্যায় যত দেয়া থাকবে বিশেষ্য পদটি ঠিক ততবারে মিলিত হবে বা ততবারের সমষ্টি বুঝাবে, এই কথার অর্থ হচ্ছে আপনার যদি আপনি বলেন না 5, আপনি যদি বলেন 10, আপনি যদি বলেন 3, যতই বলেন না কেন ওই নাউনটা ঠিক ততবার আপনার থাকতে হবে। আমি এখানে কিন্তু একটু উদাহরণ দেখাই নিচে, তাহলে দেখতে পারবেন। হামিম হামিম আমি আপনার সাথে দেখা করতে চাই, কার সাথে দেখা করতে চান? শিট নিতে কত টাকা লাগবে স্যার? শিট যদি আপনি পিডিএফ নেন তাহলে 300 টাকা, মানে মোবাইল টু মোবাইল। আর যদি আপনি কুরিয়ারে নেন তাহলে 1000 টাকা। টোটাল 500 পেজের শিট, ফুল কমপ্লিট একটা প্যাকেজ। এখন যদি আমি যেটা বলেছি, স্যার রুটিন কবে পাবো? রুটিন পেয়ে যাবেন, আর আমি তো প্রতিদিন আগে জানিয়ে দেই, এরপরেও আমি প্রতি সপ্তাহের আগে রুটিন দিতাম। আপনারা কার্পণ্য করলে আমিও কার্পণ্য করব, এটাই স্বাভাবিক। আপনাদের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। মজা করলাম। রুটিন পেয়ে যাবেন। আচ্ছা, দেখেন ত্রিকাল, কি বলেছি আমি? ত্রিকাল। এখানে প্রথম কি আছে, একটা সংখ্যা আছে, মানে হচ্ছে 3। জি পরীক্ষা নিব অবশ্যই, হামিম 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 পরীক্ষা নিব। মানে হচ্ছে 3, কাল মানে হচ্ছে সময়, এটা হচ্ছে নাউন। তাহলে কি হলো, সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন। আর এটার ব্যাস বাক্যটা হচ্ছে 3 কালের সমাহার। এটা কি 3 কালের সমাহার? 4 রাস্তার সমাহার চৌরাস্তা। জি বাচ্চু ভাই ঠিক বলেছেন, কিন্তু বাচ্চু ভাই আমাকে বলবেন তো, আমি যদি বলি চৌবাচ্চা, চৌবাচ্চাটা আমি যদি বলি, যারা লিখতেছেন একটু লিখেন, আমি একটু এর আগে একটু বাচ্চু ভাইয়ের সাথে কথা বলে নেই। আমি যদি বলি চৌবাচ্চা, সেইটা কি, কোন সমাস বা এটার ব্যাস বাক্য কি? চৌবাচ্চা, কে কে পারেন? চৌবাচ্চার কি কি ব্যাস বাক্য বা চৌবাচ্চা কোন সমাস? আমি বললাম চৌরাস্তা, 4 রাস্তার সমাহার বা চৌরাস্তার সমাহার, যেটাই বলেন। চৌমানি 4, 4 মানি 4, চৌরাস্তা মানে 4 রাস্তার সমাহার। আপনি এরকম করতে পারেন না। না মজা করেছি, আমি এরকম করব না। তাওসার হোসেন,
স্যার প্রাইভেট ক্লাসে টাইমটা কখন কয়টা থেকে হয়? আমার কাছে দুইটা অপশন আছে, দুপুর দুপুর আর হচ্ছে কি বলে সন্ধ্যা, আপনারা যেটা বেছে নেন। আই তো ন জানি, নুরুমারা বলছে দিগু, ন দিগু হবে না, এই তো এই জন্য আপনাকে একটু বহুব্রীহি, দিলওয়ার সরকার বলছে বহুব্রীহি, তাপস চন্দ্র বলছে বহুব্রীহি, মায়া পারভিন বলছে দিগু। এখন এটা দিগু না বহুব্রীহি, আজকে এটার জন্য আপনার শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। চৌবাচ্চা দিগু নাকি বহুব্রীহি, এটার জন্য আপনাকে শেষ পর্যন্ত ক্লাসটা কি করতে হবে, করতে হবে। দেখেন আমরা বলছিলাম চৌরাস্তা মানে চৌ বা চার রাস্তার সমাহার, তাহলে এখানে কি আমার শর্তটা মিলছে কিনা দেখেন, চৌ মানে চার, এটা হচ্ছে আপনার সংখ্যা, রাস্তা হয়েছে কি একটা নাউন, রাস্তা হচ্ছে কি একটা নাউন। আব্দুল্লাহ আল রায়হান, দিগু হবে না কি হবে সেটা আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, এটার জন্য দিগু হবে না, চৌবাচ্চা দিগু হবে না, আমি পরে দেখাচ্ছি। এরপর দেখেন আমরা যদি বলি তে মাথা, কি বলি তে মাথা মানে তিন মাথার সমাহার, তিন মাথার সমাহার মানে এখানে তে তে মানে তিন, মানে এটা একটা সংখ্যা বুঝাইছে, এটা কি বুঝাইছে সংখ্যা। এরপর পরে কি আছে মাথা আছে, পরে কি আছে মাথা আছে, তাহলে আচ্ছা রুটিন না দিলে পড়ার সময় মন বসে না, শুধু মোবাইল চেক করতে হয়। আচ্ছা 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 দেখেন তে মাথা, এখানে তে হচ্ছে তিন, এরপর হচ্ছে একটা এখানে আমার তাহলে সংখ্যা প্লাস মাথা হচ্ছে নাউন মানে বিশেষ্য, তাহলে আমার এখানে সংখ্যা প্লাস বিশেষ্য পাইলাম আমি। তার মানে তে যদি প্রশ্ন আসে তে মাথা কোন সমাস, তাহলে আমরা কিন্তু বলবো তে মাথা দ্বিগু সমাস। তাহলে এখন তিন মাথার সমাহার, দেখেন আপনি যখনই এটাকে সমাহার লিখতে পারবেন ব্যাস বাক্যে সেটাই হবে কিন্তু দ্বিগু। তিন মাথার সমাহার, চার মাথার সমাহার, পাঁচ বউয়ের সমাহার, 10 স্বামীর সমাহার, যেটাই বলেন না কেন সবগুলাই কি দ্বিগু সমাস। এরকম আছে অষ্টধাতু মানে 8টা ধাতুর সমাহার, ত্রিমোহনী 3টা মোহনার সমাহার, 13 নদী 13টা নদীর সমাহার বা 13টা নদীর মিলিত জায়গা স্থান, পঞ্চভূত 5টা ভূতের সমাহার, তাহলে 7 সমুদ্র, এরকম শতাব্দী মানে 100টা অব্দ বা মানে 100টা বছরের সমাহার, এরপর পঞ্চবটি 5টা বটের সমাহার, ত্রিফলা 3 ফলের সমাহার, চতুর্ভুজ 4টা ভুজ বা কোণের সমাহার, এই জাতীয় সবগুলাই কি দ্বিগু সমাস। তাহলে এই দ্বিগু সমাসে কারো সমস্যা আছে কিনা, এটুকু ক্লিয়ার কিনা, এই দ্বিগু সমাসে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এটুকু ক্লিয়ার কিনা, আরও অনেক কিছু শিখতে হবে। দ্বিগু সমাস আমি গতকালকে ইংলিশ ক্লাস নিয়েছিলাম যে শুধুমাত্র একদিক চিন্তা করে পরীক্ষায় আনসার করা যাবে না, যখনও কোনো পর্যন্ত আপনার টোটাল কোনো আপনার কি বলে টোটাল ধারণা বা একটা টোটাল কোর্স কমপ্লিট করা না থাকবে তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না, কারণ কোনো একটা দিকে তাকায় আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না। ফুল একটা অ্যান্সার করতে হলে আপনার কমপ্লিট প্যাকেজ জানা থাকতে হবে, সব দিক থেকে যখন দেখবেন এটা রাইট তখনই রাইট, কোনো একদিক থেকে চিন্তা করলে হবে না। জি ক্লিয়ার। তাহলে পশুরি আর নবরত্ন কি বলেন তো, পশুরি আর নবরত্ন কি কেউ পারেন? পশুরি আর নবরত্ন এটা কোন সমাস? পশুরি আর নবরত্ন কোন সমাস কে বলতে পারেন? যদি পরীক্ষা আসলো পশুরি কোন সমাস অথবা নবরত্ন কোন সমাস? যারা এইমাত্র নতুন জয়েন করছেন তারা অনেকেই জানেন বা ওরা অনেকেই জানেন না যে আমরা এখানে সম্পূর্ণ ফ্রি একটা লাইভ ক্লাস করতে যাচ্ছি, এবং এই ফ্রি লাইভ ক্লাসটা টোটাল একটা প্যাকেজের মতো, এখানে অনেকগুলো ক্লাস আছে, আপনারা চাইলে পরবর্তীতে আবার করে নিতে পারবেন। আমার পেজে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আর আপনাদের যে একটা নতুন ঘোষণা হচ্ছে, আমরা দ্বিতীয় ব্যাচে প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু করতেছি। যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান তারা এখানে দেয়া একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা পশুরি আর নবরত্ন, আচ্ছা আমি বলছিলাম ফারহানা মুস্তফা একটু ওয়েট করেন আমার সাথে, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। দেখেন আমি বলছিলাম যে এখানে কি থাকবে, একটা সংখ্যা থাকবে আর একটা নাউন থাকবে, একটা সংখ্যা থাকবে নব আর রত্ন। এখন আমাকে আগে জানতে হবে এটা পশুরু দিয়ে কি বুঝাচ্ছে,
এটা আমাকে কিন্তু জানতে হবে নবরত্ন দিয়ে কি বোঝাচ্ছে। এর আগে খেয়াল করেন, এই যে চৌরাস্তা, তেমাথা, ত্রিফলা, এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে এখানে একটা সংখ্যা আছে এবং একটা নাউন আছে, কিন্তু পশুরি আর নবরত্ন দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এখানে একটা সংখ্যা আছে কিনা। তাহলে আমাকে কিন্তু জানতে হবে পশুরি বলতে কি বোঝায়। আমাকে পশুরির ব্যাস বাক্য কেউ বলতে পারেন? পশুরির ব্যাস বাক্যটা কি? পশুরির ব্যাস বাক্য কেউ বলতে পারেন? স্যার আপনার আব্দুল্লাহ রায়হান, আপনার মনে হয় বহুব্রীহি। বাচ্চু মিয়া বলছে নতুন রত্ন। একটু খেয়াল করেন, পশুরি আর নবরত্ন এই দুইটা মূলত আপনার কি বলে একটু ব্যতিক্রম দেখতে। পশুরি আর নবরত্ন এই দুইটা দেখতে, নব মানে নয়, গুড, এই তো জানা নাই। দেখেন চৌমাথা এগুলা যদি আপনার পরীক্ষায় আসা না আসার সম্ভাবনাই বেশি, কারণ এগুলা সবাই পারবে, এগুলা কি বলে ছোট বাচ্চারা পারবে, কিন্তু পশুরি আর নবরত্ন এই দুইটা মূলত একটু ডিফারেন্ট। এই যে শাহিন মিয়া রাইট অ্যান্সার দিয়েছে। পশুরি মানে হচ্ছে পাঁচ শেরের সমাহার। পাঁচ শেরের সমাহার, পশুরি মানে কি? পাঁচ। তাহলে প বলতে এখানে বুঝাচ্ছে পাঁচ, বুঝাচ্ছে প শুরি মানে পাঁচ শেরের সমাহার। তাহলে এখানে প্রথম আছে পাঁচ, আছে আপনার সংখ্যা, আর পরে আছে শের। তাহলে এখানে বুঝাতো পাঁচ শের আছে কি, পশুরি মানে কি? পাঁচ শের। পশুরি বলতে পশুরি মানে কি? পাঁচ, হ্যাঁ, পশুরি মানে হচ্ছে পাঁচ শেরের সমাহার। এখানে মূলত পাঁচ সেরে কোনো পট বা কোনো বাটি বা এরকম কিছু একটা, পশুরি মানে বলি না পাঁচ সেরের পাতিলটা, দশ সেরের পাতিলটা একটু নিয়ে আসো তো, এরকম পশুরি বলতে পাঁচ সের বুঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা বুঝাচ্ছে এবং সের একটা নাউন, তাহলে এটা কি নাম বুঝাচ্ছে, তাহলে এটা কি দ্বিগু সমাস। জি, এরকম যেগুলো ডিফারেন্ট, যেগুলা একটু মূল ধারা থেকে একটু, শের কি, শের চিনেন না ফারহানা মুস্তফা? এক সের চাল, দুই সের চাল, তিন সের চাল, এগুলো চিনেন না? 40 সেরে এক মন, এগুলো চিনেন না? আয় হায়, এক সের দুই সের এগুলো চিনেন না? জীবনে প্রথম শুনলেন? এগুলাই পরীক্ষায় আসে, এগুলাই পরীক্ষায় আসে, তাহলে কিভাবে কি করবেন ভাই? অনেক কিছু জানতে হবে, এই জন্য বলছি যারা অনেক কিছু জানতে চান বা অনেক কিছু শিখতে চান তারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। নবরত্ন মানে হচ্ছে নয়টা রত্ন, 9 জন। এখানে মনে করেন আপনার এখানে আমার গ্রুপে 9 জন খুব ভালো ট্যালেন্ট ছেলে আছে, বা 9 জন ছেলে মেয়ে আছে ট্যালেন্ট। তো আমি বললাম যে এরা নবরত্ন, বা এই 9 জন হচ্ছে নবরত্ন, মানে এখানে 9 জন রত্ন আছে। তাহলে এটা কিন্তু নবরত্ন, এই নব বলতে নতুন না, এই নব বলতে নতুন বুঝায় না, এই নব বলতে নয় বুঝায়। তাহলে পশুরি হচ্ছে পাঁচ সেরের সমাহার, এটা দ্বিগু সমাস। নবরত্ন 9 জন রত্নের সমাহার, 9 রত্নের সমাহার, তাহলে এটা হচ্ছে কি? এটাও দ্বিগু সমাস। পশুরি আর নবরত্নে কোনো সমস্যা আছে কি? এবার ক্লিয়ার? পশুরি আর নবরত্ন ক্লিয়ার? আচ্ছা, আমি একজনকে লাইভে নিতে চাই, কে লাইভে কথা বলবেন? ওরা সংসার করেনি তো তাই, কারা সংসার? ও, যারা শের বুঝে না, আচ্ছা আচ্ছা। না বুঝে অ্যান্সার করে কি লাভ? অনেক লাভ আছে। স্যার ক্লিয়ার, আজ নতুন শিখলাম, থ্যাংক ইউ। কেউ একজন আমার সাথে লাইভে যুক্ত হতে পারেন? চৌচলা কি সমাস? আসতেছি ভাই, এই যে এইটা সকল সমস্যা আমরা আজকে সমাধান। প্রাইভেট ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। সমাস নিয়ে আমি বলতে চাই, শাহিন মিয়া আপনি আমাকে ই করেন, রিকোয়েস্ট পাঠান শাহিন মিয়া।
সমাস নিয়ে যদি কেউ কিছু বলতে চান তাহলে, বা কোনো যদি কিছু। আচ্ছা, যারা লাইভে যুক্ত হতে চান তারা আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি আপনাদেরকে পরবর্তীতে লাইভে নিয়ে নিব। আচ্ছা, এরপর বলছিলাম আমরা কিছু গুরুত্বপূর্ণ দ্বিগু সমাস দেখব। এখানে আছে চৌরাস্তা, তার মানে চার রাস্তার সমাহার বা চৌরাস্তার সমাহার, যেটাই বলেন না কেন। এরপর আছে চৌমাথা, চার মাথার সমাহার। এরপর চৌমোহনী, চারটা মোহনার সমাহার। তাহলে এগুলো কি দ্বিগু সমাস। তাহলে এখানে খেয়াল করেন প্রত্যেকটাই কিন্তু। আসসালামু আলাইকুম, কামরুন্নাহার কলি আপুকে আমরা যুক্ত করেছিলাম। চলে গেল কেন? কেটে গেল, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন চৌচির, চৌচিরের বা চার চিরের সমাহার, এরকম অনেকগুলো আছে। ত্রিফলা, ত্রিভুবন, ত্রিজগৎ, ত্রিলোক। নারীকে নিয়ে ঠিক না, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর ত্রিলোক, ত্রিরত্ন, তেমাথা, এগুলো মোটামুটি সহজই, দেখলেই বোঝা যায়। আমরা শুধু ওই দুইটাকে বুঝি না, নবরত্ন আর হচ্ছে গিয়ে নবরত্ন আর হচ্ছে ওই যে পশুরি, এই দুটো একটু আলাদা ছিল, এই দুটো আমরা শিখে নিলাম। এরপর তেতলা, তিন তলার সমাহার। তেপান্তর, দুয়ানি, দুই আনার সমাহার। দুবেলা, নবরত্ন, পশুরি এখানে দেয়া আছে। এখানে দেখেন আমরা দুইটা হাইলাইট করছি, পঞ্চবটি, পঞ্চবটি আর পঞ্চনদ। পঞ্চবটি আর পঞ্চনদ, এই দুইটা হাইলাইট করেছি কেন জানেন? এই দুইটা মাত্র হচ্ছে নিপাতনের সিদ্ধ। যদি আপনাকে বলে যে নিপাতনের সিদ্ধ দ্বিগু সমাস কোনটি, এই পঞ্চবটি আর পঞ্চনদ এই দুইটা নিপাতনে সিদ্ধ। পঞ্চবটি আর পঞ্চনদ এই দুইটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। যারা লিখেন তারা লিখে নিতে পারেন, পঞ্চবটি আর পঞ্চনদ এই দুইটা হচ্ছে নিপাতনের সিদ্ধ দ্বিগু সমাস। নিপাতনের সিদ্ধ কাকে বলে? যেগুলা কোনো নিয়ম কানুন মানে না, ঘাটতারা, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ। আচ্ছা, আমার সাউন্ড কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? দেখেন, এতক্ষণ যা শিখেছিলাম তো শিখেছিলাম, ভালো কথা। এখন অনেকের মাথা ঘুরে যাবে, এখনই অনেকের মাথা ঘুরে যাবে। সবাই রেডি থাকেন, মাথা ঘুরাইয়েন না। আপনাদের মাথা ঘুরে যাবে, স্যার এতক্ষণ তো যা শিখছিলাম শিখছিলাম, ভালোই জায়গায় শিখছিলাম, তাহলে এখন কমে গেছে হালকা সাউন্ড। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, একটু কম, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? একটু কমে গেলে সমস্যা না, কিন্তু শুনতে পাচ্ছেন কিনা? আর উপরের এগুলা শীটে আছে, এগুলা যে উপরের এগুলা শীটে আছে। আচ্ছা, আমার সাউন্ড শুনতে পারলে হলো, হ্যাঁ। আচ্ছা, শুনতে পাচ্ছেন তাহলে হলো। কম শুনেন সমস্যা নেই, কম শোনা ভালো। আমি আর ওটা জোরে জোরে কথা বলি তো, একটু কম শোনা ভালো, চলবে। এখন দেখেন, আমি বলছিলাম আগের সংখ্যা পরে একটা নাম থাকলে সেটাই কি হবে? দ্বিগু সমাস। কিন্তু পরে পরে আবার কি বলেছি দেখেন তো, আগের সংখ্যা, এটা একটু লিখবেন। আগের সংখ্যা থাকলে দ্বিগু সমাস বলা যাবে না।
আগে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস বলা যাবে না। এখনই আসলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে অনেকেরই, স্যার এতক্ষণ বললেন সংখ্যা থাকলেই দ্বিগু সমাস হবে, এখন আবার বলেন সংখ্যা থাকলে দ্বিগু সমাস হবে না। কি করে পারেন স্যার আপনি, আমার মাথায় ধরে না। এটাই সায়েন্স, যেটা মাথায় ধরবে না এটাই সায়েন্স। আচ্ছা, আগে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস বলা যাবে না, ঢালাও ভাবে আপনি বলতে পারবেন না আগে সংখ্যা থাকলেই এটা দ্বিগু সমাস। তাহলে কেন বলা যাবে না? সমস্ত পদটি অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝালে অথবা বিশিষ্ট পদ হলে দ্বিগু সমাস হবে না। একটু লিখে নেবেন, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে সমস্ত পদ কোনটা, ওই যে ছোট যে পদটা, যেটা আপনার ওই যে এক পদীকরণ করার পর মানে সমাস নিষ্পন্ন পদ যেটা পাবেন, সেটা যদি কোনো কারণে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে আর সেটা দ্বিগু সমাসে থাকবে না, যতই সংখ্যা থাকুক না কেন। যতই সংখ্যা থাকুক না কেন, সেটা যদি বিশেষ্য পদ হয়ে যায়, সেটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি বলছি, সমস্য পদটা যদি অ্যাডজেক্টিভ, যেটা আপনারা বলেন মূলত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে সেটা আর কি হবে না, দ্বিগু সমাস হবে না, সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। লিখবেন একটু, এটা লেখার পরে আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিব। বলছি যে সংখ্যাবাচক সংখ্যা মানে থাকলেই দ্বিগু সমাস হবে না। মনে রাখবেন ব্যতিক্রমগুলো চাকরির পরীক্ষায় বেশি আসে, যেগুলো সহজ এগুলো চাকরির পরীক্ষায় আসে না। আর এই ক্লাসটা শুধু চাকরির পরীক্ষা না, মনে করেন যারা এই যে কিছুদিন পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদের জন্য এই ক্লাসটা জয়েন করাতে পারেন, কারণ আমাদের এই কোর্সটা ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, লেখা হলে একটু আমাকে জানাবেন তো, সবাই একটু লেখা হলে জানাবেন। আর এর ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমাদের দ্বিতীয় ব্যাচে অনেকেই ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। এখনো যারা চিন্তা ভাবনা করছেন যে দ্বিতীয় ব্যাচে ভর্তি হবেন, তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন। দ্বিতীয় ব্যাচে আমরা সবগুলো বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান সবগুলো একটা কমপ্লিট একটা প্যাকেজ করব। আমরা সবগুলো ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিব, শিক্ষক নিবন্ধন আর প্রাইমারির যে সিলেবাসটা আছে শেষ। ওকে, যারা ভর্তি হতে চান বা শীট নিতে চান, যে কোনো এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। এই কথাটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি যদি বিশেষণ বোঝায়, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমস্ত পদটি যদি বিশেষণ মানে কি, আপনারা অনেকে বিশেষণ বুঝেন না, তাদের জন্য বলে দিচ্ছি, যদি অ্যাডজেক্টিভ বুঝায়, কি বুঝায়, অ্যাডজেক্টিভ তো চিনেন, অ্যাডজেক্টিভ কি, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা নাউন প্রোনাউন সম্পর্কে যদি কোনো তথ্য দেয়। টাকা নাই স্যার, টাকা না থাকলে সমস্যা নাই, টাকা না থাকলে যোগাযোগ করবেন। স্যার যেহেতু আছে, টাকা নিয়ে চিন্তা কিসের, আমি যতদিন আছি টাকা নিয়ে চিন্তা নাই। যাদের টাকার সমস্যা বলছি আপনাদের সুযোগ দেওয়া হবে, আপনারা 500 টাকা দিয়ে এখন ভর্তি হবেন, পরবর্তীতে আবার মাসে আবার 500 টাকা দিতে পারবেন, টোটাল 1000 টাকা যদি একবারে দিতে না পারেন। আপনাদের জন্য কত প্যাকেজ, মাত্র 1000 টাকা একটা ফুল কোর্স করতেছেন আপনি, এটা কখনো কল্পনা করতে পারেন? এটা শুধুমাত্র করোনা আসার কারণে আমরা অনলাইনে ইনভলভ হয়েছি দেখেই কিন্তু আমরা এটা করতে পারতেছি। কয়দিন পর বাচ্চারা শিখাতে পারতে হবে, এই জন্য শিখতে হবে, না পারলে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, আপনার বাচ্চা কিন্তু সেই স্কুল থেকে ভুল শিখে আসতেছে বা স্কুল থেকে প্রপার শিখতেছে না, আপনার বাচ্চার দায়িত্ব কিন্তু আপনার। জিএম ফারুক মাহমুদ, অবশ্যই আপনাদেরকে খুশি করার জন্য আমি আছি। শেষ। তাহলে এখানে আমি কি কথাটা বলেছি কারো মনে আছে? যে এই সমস্ত পদটি যদি আপনার কি হয়, সমস্ত পদ যদি অ্যাডজেক্টিভ হয়, কি হয়, অ্যাডজেক্টিভ, সমস্ত পদটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা আর দ্বিগু হবে না, সেটা কি হবে,
সমস্ত পদ কোনটা? এখানে দেখেন 10 গজ পরিমাণ যার, এই 10 গজি এইটাই হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। 100 টাকা করে মাসে নিব দিব। তাহলে তো ভাই বছর পেরিয়ে যাবে। স্যার অনেকের তো হাজবেন্ড আছে, সেখান থেকে সে কি সেখান থেকে পাই। ও আচ্ছা, দেখেন খেয়াল করেন, এই জিনিসগুলা আর কখনো কিন্তু নাউন নয়, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো সব কি? অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, চৌচালা অ্যাডজেক্টিভ, 10 গজি অ্যাডজেক্টিভ, এগুলো সব কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখবেন সংখ্যা আছে কিন্তু এগুলো নাউনের মতো কাজ করে না, এগুলো কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। এটা মূলত অন্য একটা নাউনের তথ্য দেয়। তখন সেটা আর কি হবে না, সেটা আর দ্বিগু হবে না। তার মানে আপনি কিন্তু বলতে পারেন না যে সংখ্যা থাকলেই দ্বিগু। দেখেন চৌরাস্তা কিন্তু কি হয়েছিল? দ্বিগু হয়েছিল। কিন্তু চৌচালা কিন্তু আর দ্বিগু না, চৌচালা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে দেখেন বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে মূলত আপনার কি কি হয়, যে পরপদ আর উত্তরপদ পূর্বপদ কোনো পদেরই প্রাধান্য পায় না, নতুন একটা কিছুকে বুঝায়। তাহলে এখানে দেখেন 10 গজ পরিমাণ যার, তাহলে এটা 10 গজি। এখন 10 গজি কি হতে পারে? 10 গজি কি? 10 গজি বলতে আমরা কি বুঝি? 10 গজি কাপড় হতে পারে, 10 গজি একটা লাঠি হতে পারে, 10 গজি একটা তার হতে পারে। তার মানে এই 10 গজ থেকে আমি মূলত এই কাপুরের অতিরিক্ত তথ্য দিছি, মানে কাপুর হচ্ছে এখানে নাউন, আমি মূলত কাপুরকে বুঝাচ্ছি। তার মানে 10 গজ কি এখানে অ্যাডজেক্টিভ, 10 গজ কি অ্যাডজেক্টিভ। ফারহানা মুস্তফা কিভাবে বুঝবো সেটাই এখানে বুঝাচ্ছি আমি। আপনি কিভাবে বুঝবেন সেটাই আমি এখানে বুঝাচ্ছি। দেলোয়ার সরকার, আপনার টাকা নাই, আপনি কি করবেন? টাকা না থাকলে আর কি করার, ফ্রি ফ্রি ক্লাস করবেন। 10 গজ পরিমাণ যার, 10 গজি চৌকাঠের ব্যাস বাক্য কি হবে? চৌকাঠ, এখন এটা দেখতে হবে চৌকাঠ মূলত কি বুঝায়। চৌকাঠ থেকে এখানে এই দ্বিগু আর বহুব্রীর ভিতরে একটা কি বলে ঝামেলা আছে। ঝামেলাটা ডিপেন্ড করবে আপনার অর্থের উপর ডিপেন্ড করবে। আমি যদি বলি এখানে চৌচালের সমাহার, আমি যদি বলি চৌচালাকে বলি চৌচালের সমাহার, তাহলে সেটা কিন্তু হয়ে গেল দ্বিগু। কিন্তু আমি যদি বলি মানে চার চাল যার, চৌচাল বা চার চাল যার, এটা কিন্তু চৌচালা, এটা কিন্তু হয়ে গেল কি? একটা ঘরকে বুঝাইছে। এখন চৌকাঠ আপনি কি কে বুঝাচ্ছেন? চারটা কাঠকে আপনি চৌকাঠ বুঝাচ্ছেন, নাকি আপনার চারটা কাঠ দিয়ে তৈরি কোনো বস্তুকে বুঝাচ্ছেন? যদি চারটা কাঠ দিয়ে যদি অন্য কোনো বস্তুকে বুঝান তাহলে সেটা হবে কি? আপনি যদি বলেন যে টেবিলটায় কয়টা কাঠ আছে, চারটা কাঠ দিয়ে। শম্ভদেবনাথ স্যার, আমি অনেক কিছুই আগে জানতাম না, বাট এখন অনেক কিছু শিখতে পারছি, থ্যাংক ইউ। সংখ্যা নির্দিষ্ট করা থাকলে সেটা কি বহুব্রীহি সমাস? না, এরকম কোনো তথ্য এখানে নাই। দেখেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হবে কি আপনার চৌচালা। চৌচালা কিন্তু বলতে কি বুঝায় বলেন তো? একটা ঘরকে বুঝায়। চৌচালা কি হয়? চৌচালা ঘর হয়। তার মানে এটা কিন্তু অন্য কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে। তার মানে এর ব্যাস বাক্য হচ্ছে চৌচাল যার বা চার চাল যার, অথবা চৌচাল যে ঘরের, এখানে কিন্তু ঘরকে বুঝেছে চৌচালা। এটা আপনাকে শেষ পর্যন্ত যান অবশ্যই বুঝতে পারবেন। এরপর খেয়াল করেন চার হাত যার, চার হাতি। এখন চার হাতি কি? কোনো মানুষ হতে পারে, কোনো মূর্তি হতে পারে, বা অন্য কোনো প্রাণী হতে পারে যার চার হাত আছে। ব্যাস বাক্য তো থাকবে না পরীক্ষায়, ব্যাস বাক্য থাকবে না। আমি বললাম কি এখানে 10 গজি আপনার সংখ্যাবাচক বহুব্রীহি, চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি, চার হাতি সংখ্যাবাচক বহুব্রীহি, তেপায়া সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আপনাকে আর ব্যাস বাক্য করতে কোনো দরকার হলো না, এগুলো কি সংখ্যাবাচক বহুব্রীহি। তেপায়া, দেখেন তেপায়া বলতে তিনটা পায়া বুঝাচ্ছে। এখন তিনটা পায়া কিসের থাকে? তিনটা পায়া থাকে একটা টেবিলের বা একটা টুলের। তাহলে আমি বলতে পারি তিন পাওয়ালা যেটা টুল সেটা হচ্ছে তেপায়া টুল। তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, নাউনের। একটা টুলের বা টেবিলের অ্যাডজেক্টিভ। টেবিলটা কি অবস্থায় আছে? তিন পা অবস্থায় আছে। চার হাতি, মনে করেন একটা প্রাণীর চার হাত আছে, তাহলে ওই যে প্রাণীটা সম্পর্কে বুঝাচ্ছে। তাহলে বা একটা মূর্তি, একটা মূর্তির কত হাত আছে? কত হাত আছে? চার হাত আছে। তাহলে এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আর নাউন না,
এগুলো কিন্তু নাউন না। সংখ্যাযুক্ত নাউন যদি থাকতো তাহলে সেটা হতো দ্বিগুণ, কিন্তু সংখ্যাযুক্ত যদি অ্যাডজেক্টিভ বা বিশেষণ হয় সেটা হবে বহুব্রীহি। চারটা হাত যার আছে সেই চার হাতি। চারটা হাতি না, চারটা হাতি না, চার হাত যার। যদি আপনি বলেন চার হাতের সমাহার, চার হাত, চারটা হাতির সমাহার, চার হাতির সমাহার, তখন সেটা কিন্তু দ্বিগু সমাস। যদি চার হাতির সমাহার হতো তখন সেটা হতো দ্বিগু সমাস। কিন্তু এখানে চার হাত যার, চার হাতি, তাহলে 10 হাতি আছে না হিন্দুদের, 10 হাতি। তাহলে এখনো কি আপনি 10 হাতি বলতে কি 10টা হাতকে বুঝান, না তাদের 10 হাতে মূর্তিকে বুঝান? আমাকে একটু বলবেন। আমাকে একটু বলবেন তো, হিন্দুদের 10 হাতি আছে, হিন্দু ভাই বোন এখানে যারা আছেন, আপনারা 10 হাতি বলতে কাকে বুঝান? 10টা হাতকে বুঝান, নাকি আপনাদের যে মূর্তি আছে সেটাকে বুঝান? আমি কমেন্টসে উত্তর আশা করছি। এখানে কি কোনো হিন্দু ভাই বোন নাই? কই গেলেন আপনারা? তাসনু ভাই নাওরিন জি ভালো আছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন। এরপর দেখেন, শত বছর আয়ু যার, জি ফারহানা মুস্তাফা বলছে দুর্গাকে বুঝায়, তাই না? তাহলে এখানে কিন্তু মূলত চার হাতকে বুঝায় না, কিন্তু আমরা দুর্গা বা যে মূর্তি, সেই 10 হাতের মূর্তিকে বুঝায়, তাই না? তাহলে মূর্তিটা সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিচ্ছি। এখানে মূর্তিটা হচ্ছে নাউন, মূর্তিটা হচ্ছে নাউন। হ্যাঁ, মূর্তিটা হচ্ছে নাউন। আর আপনার এটা কি রকমের মূর্তি, এটা চার হাতি মূর্তি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বিশেষণ। তাহলে আপনি দেখবেন যে এই সমাস নিষ্পন্ন পদ বা ওই যে কি বলে সমস্ত পদ, সমস্ত পদ যদি বিশেষণ হয়, মানে এটা যদি কোনো অন্য একটা কোনো নাউনকে বুঝায়, তাহলে সেটা হবে কি? বহুব্রীহি সমাস। কোনো কিছুর নামকে বুঝালে বিশেষ্য, কিন্তু কোনো কিছুর নাম সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, মনে করেন এখানে একটা দেবী দুর্গার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল যে দেবী দুর্গা চার হাতি, এখানে একটা টেবিল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল টেবিলটার 3 পায়া আছে। টেবিলটার কয়টা পায়া আছে? 3 পায়া আছে। তার মানে এগুলো সব, হ্যাঁ, মূর্তি বুঝাবে। গুড, এটুকু আসলে ক্লিয়ার। এরপর দেখেন, শত বছর আয়ু যার, শতায়ু, শত বছর আয়ু যার। এখন শত বছর আয়ু, শতায়ু বলতে কাকে বুঝায় বলেন তো? আমরা কি 100টা বছরকে বুঝাই? শতায়ু বলতে কি 100টা বছরকে বুঝাই, নাকি ওই প্রাণী বা ওই ব্যক্তি যার 100 বছর বয়স হয়েছে? মনে করেন আমার কাছে একটা স্কেল আছে, যে স্কেলটার বয়স 100 বছর, তাহলে আমি বললাম এটা শতায়ু, এটার এটা একটা শতায়ু, মানে কি এটার 100 বছর বয়স হয়েছে। তাহলে এখন কিন্তু আমি 100 বছর বয়সকে প্রাধান্য দিই নাই, আমি আমার স্কেলকে প্রাধান্য দিয়েছি। আর স্কেলটা কেমন, স্কেলটার অবস্থা কেমন, স্কেলটার বিশেষণ হচ্ছে শতায়ু। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে, সংখ্যা যদি বিশেষণ বুঝায়, সংখ্যাটা যদি বিশেষণ বুঝায় বা অ্যাডজেক্টিভ বুঝায়, তখন সেটা বহুব্রীহি। আর সংখ্যাটা যদি কোনো নাউন বুঝায় বা নাম বুঝায়, যেরকম চারটা রাস্তা, যে যার বয়স 100 বছর হয়েছে তাকে কিন্তু শতায়ু বুঝায়। এরপর 10 অনন যার, 10 অনন যার, দশানন, 10 অনন, এই দশানন বলতে হচ্ছে ওই যে আপনারা দেখবেন না 10 মাথা রাবণ, হিন্দু ভাই বোনরা চিনেন রাবণের মাথা কয়টা বলেন তো? 10টা মাথা না? তাহলে দশানন বলতে রাবণকে বুঝায়। দশানন বলতে 10টা মাথাকে বুঝায় না, দশানন বলতে কি বুঝাই আমরা? রাবণকে বুঝাই। তাহলে এখন রাবণ কি একটা নাউন, আর রাবণ কি রকমের? তার 10টা মাথা আছে। দশানন মানে হচ্ছে 10টা মাথা আছে যার। তাহলে 10টা মাথা কার আছে? রাবণের 10টা মাথা আছে। তাহলে এখানে দশানন বলতে 10টা মাথাকে না বুঝিয়ে, 10টা মাথাকে না বুঝিয়ে আমরা কিন্তু রাবণকে বুঝাচ্ছি। তার মানে এখানে আপনাদের আমি আগেই লেখাইছি যে যদি অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বুঝায়, তৃতীয়, যে প্রিয়ঙ্কা রাজ বলছে রাবণ, গুড, তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে সেটা হবে বহুব্রীহি। কিন্তু আমি যদি চৌরাস্তা বলতে অন্য কাউকে বুঝাই, বলেন চৌরাস্তা বলতে কিন্তু চৌরাস্তাকেই বুঝাই, চৌরাস্তা বলতে কিন্তু আমরা চৌরাস্তাকেই বুঝাই, চৌরাস্তা বলতে কিন্তু আমরা অন্য কিছুকে বুঝাই না। আর এখানে চারটা রাস্তা থাকবে, আপনার দ্বিগুতে চারটা আলাদা জিনিস একসাথে থাকবে, এটা মনে রাখবেন। কিন্তু এখানে 10 অনন কিন্তু মূলত একটা ব্যক্তিকে বুঝাইছে। 10 অনন মূলত কয়টা ব্যক্তিকে বুঝাইছে? একটা ব্যক্তিকে। তার মানে বহুব্রীহিতে আপনার একটা ব্যক্তিকে বুঝাবে, সেটা হচ্ছে রাবণ। রাবণের কয়টা মাথা? 10টা মাথা, কিন্তু মূলত বুঝাইছে একজনকে।
মহিমা প্রীতির নানি শতায়ু বছর, শতায়ু, শতায়ু প্লাস। মনে রাখবেন এই শতায়ু আর দশানন এটা আজীবনের বহুব্রীহি। অন্য বহুব্রীহি গুলা এই যে চার পায়া তেপায়া এগুলা কোনো কোনো সময় দ্বিগু হলেও হতে পারে, কিন্তু শতায়ু আর দশানন জীবনেও দ্বিগু হবে না। এটা সব সময় অল টাইম, অল টাইম, অল টাইম কি হবে সংখ্যাবাচক বহুব্রীহি। এই যে তেপায়া চার হাতি এগুলা অর্থভেদে মাঝে মাঝে দ্বিগু হতে পারে। যদি তিন পায়ের সমাহার বুঝাই, যদি তিন পায়ের সমাহার বুঝাই তখন কিন্তু সেটা, আমি যদি তিনটা পাকে বুঝাই তখন বলবো তিন পায়ের সমাহার তেপায়া, সেটা কিন্তু হবে দ্বিগু। কিন্তু যদি কোনো একটা ব্যক্তির বা বস্তুর তিন পা বুঝায় তখন সেটা হবে বহুব্রীহি। কিন্তু এই যে শতায়ু আর দশানন এ জীবনেও কি হবে না, দ্বিগু হবে না, এ আজীবনের বহুব্রীহি। মনে থাকবে, শতায়ু আর দশানন আজীবনের বহুব্রীহি। তাহলে এখানে আমরা কি দেখলাম, 10 গজি, চৌচালা, তারপর হচ্ছে চার হাতি, তেপায়া, দশানন, শতায়ু এগুলো সব কি সংখ্যাবাচক বহুব্রীহি। এখন খেয়াল করেন দশানন, দশানন মানে হচ্ছে আপনি হয়তো ভাবছেন যে এটিকে 10 অননের সমাহার, কিন্তু এভাবে কিন্তু ভাবলে হবে না, এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে হবে না। কারণ দশানন বলতে 10টি মাথা নয়, বরং 10টি মাথা আছে এমন ব্যক্তিকে বুঝায়। এরকম দেখেন সেতার, সেতার মানে হচ্ছে তিনটা তার আছে যার, সেতার মানে হচ্ছে তিনটা তার আছে যার, তাহলে তিনটা তার কার আছে, সেতার মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্রকে বুঝাইছে। স্যার দুর্গা কি দ্বিগু, দুর্গা না, দুর্গা কিভাবে দ্বিগু হবে, দুর্গা দ্বিগু হতে পারে না। তবে হচ্ছে আপনার ওই যে কি বলেন, যদি বলি 10 হাতের সমাহার, আপনি যদি মূলত 10টা হাতকে বুঝান, দেখেন এটা কিন্তু একটা কনফিউশন আছে এখানে, যে আপনি যদি 10টা হাতকে বুঝান, যে আমি যদি বলি 10 হাতের সমাহার তখন সেটা কিন্তু দ্বিগু। কিন্তু আমি যদি মনে করেন 10 হাতি বলে বুঝাই যে 10 হাতি দুর্গা, তখন এই 10 হাতি কিন্তু আপনার সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু এতটা ডিপে আমাদের যাওয়ার দরকার নাই, আমি এখানে যে নামগুলো বলছি এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবেন। কি 10 গজি, চৌচালা, চার হাতি, তেপায়াস, দশায়ু, শতায়ু, দশানন, তারপর হচ্ছে আপনার এখানে আছে সেতার, তারপর আরো কি আছে, চৌচালা, বাদ্যযন্ত্র, চৌবাচ্চা, এরপর চতুষ্কোণ, একতারা, সেতার, ত্রিশূল, শতমূলী, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সার শেষে যার থাকলে, হ্যাঁ ব্যাস বাক্যে যার থাকলে সেটাই বহুব্রীহি। এখন দেখেন সেতার তিন তারের সমাহার, তাই না, তিন তারের সমাহার যদি হয় তাহলে এটা হবে একটা বাদ্যযন্ত্র। কিন্তু যদিও আমরা সেতার মূলত একটা কিকে বুঝাই, বাদ্যযন্ত্রকে বুঝাই, তাহলে দেখেন এখানে আমি বলছি সেতার কিন্তু আমি বুঝাচ্ছি একটা বাদ্যযন্ত্রকে, তার মানে এটা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছি, তাই এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। এরপর চৌচালা, চৌচালা কিন্তু একটা ঘরকে বুঝাচ্ছি, সে তার একটা বাদ্যযন্ত্রকে বুঝেছি। চৌবাচ্চা, এই যে বলেন তো চৌবাচ্চা কি, চৌবাচ্চা কি বলেন তো, চৌবাচ্চা, চৌবাচ্চা কি চারটা বাচ্চা, বলেন তো, এখানে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। চৌবাচ্চা মানে কি চারটা বাচ্চা, চৌবাচ্চা এখানে কি চারটা বাচ্চার সমাহার, এটার ব্যাসবাক্য কি চারটা বাচ্চার সমাহার হবে না। চৌবাচ্চা বলতে কিন্তু আমরা কি বুঝাই, পাত্র, চৌবাচ্চা বলতে আমরা কি বুঝাই, একটা পাত্রকে বুঝাই। তার মানে এরকম কি বলে, জি এরকম যদি অন্য তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে সেটা হবে, সেটা হবে কি সংখ্যাবাচক বহুব্রীহি। এরকম চতুষ্কোণ, চার কোণ আছে যার, একতারা, এক তার যার, সে তার, তিন তার যার, ত্রিশূল, তিনটা শুল যার, শতমূলী, শতমূল যার, এগুলো সব সংখ্যাবাচক বহুব্রীহি। আমরা যদি এতক্ষণ যা বিক্ষিপ্তভাবে পড়লাম এটাকে যদি একটু আমরা একসাথে নিয়ে আসি, একসাথে যদি ভাবি যে এটা কি আসলে দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রীহি,
একসাথে যদি একটু চিন্তা করি, দেখেন দ্বিগু, দ্বিগু হবে সংখ্যাযুক্ত বিশেষ্য। দ্বিগু কি হবে? সমসমান পত্র কি বলে, সমসমান পদে বা সমাসবদ্ধ পদে, মাই গড, দ্বিগু লিখবেন একটু স্যার। বাপ রে, বহুব্রীহি সমাসের যতগুলো স্টেপ মনে রাখতে কঠিন, একটা একটা করে কমপ্লিট করতে হবে। তাহলে দেখেন দ্বিগু সমাস কি হবে? সংখ্যাযুক্ত বিশেষ্য হবে। এরপর সংখ্যায় যত দেয়া থাকবে বিশেষ্য পদটি ঠিক ততবার মিলিত হবে। বা ওখানে মনে করি আমি যদি বলি 3টা কলম, তাহলে এখানে 3টাই কলম ছিল, 3টা কলমই থাকবে। এরপর এখানে যদি আমি সংখ্যাবাচক বহুব্রীহি বুঝাই, তাহলে সংখ্যাযুক্ত বিশেষণ হবে। এখানে হবে নাউন, মনে রাখবেন দ্বিগুতে হবে নাউন, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে হবে অ্যাডজেক্টিভ। তারপরে খেয়াল করেন এখানে কিছু অন্য কিছু বুঝাবে, সংখ্যাবাচক বহুব্রীহিতে কি হবে? অন্য কিছু বুঝাবে। কিন্তু দ্বিগু সমাসে কিন্তু অন্য কিছু বুঝাবে না, সংখ্যায় যতগুলো থাকবে ততগুলোকেই বুঝাবে। সাবিয়া শেখ, স্যার আগে ইংলিশ কঠিন মনে হতো, এখন বাংলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টই কঠিন যদি আপনি না বুঝেন, প্রত্যেকটা সাবজেক্টই সহজ আপনি যদি বুঝেন। সংখ্যাবাচক বহুব্রীহিতে হচ্ছে আপনার অন্য কিছুকে বুঝাবে, কিন্তু দ্বিগু সমাস হচ্ছে আপনার সংখ্যায় যতগুলো থাকবে ততগুলাই বুঝাবে। একটু দেখি, চৌরাস্তা, উদাহরণ দেখি, চৌরাস্তা, চৌরাস্তা মানে 4টা রাস্তাকে বুঝাচ্ছে এখানে। চৌরাস্তা মানে 4টা রাস্তাকে বুঝাচ্ছে, কিন্তু চৌচলা বলতে এখানে আমার একটা ঘরকে বুঝাচ্ছে। চৌচলা বলতে কাকে বুঝাচ্ছে? ঘর বুঝাচ্ছে। চৌচলা হচ্ছে অ্যাডজেক্টিভ, চৌরাস্তা হচ্ছে নাউন। চৌরাস্তা হচ্ছে চৌরাস্তা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সরি চৌরাস্তা হচ্ছে নাউন, আর চৌচলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমার দ্বিগু সমাস হবে কি? নাউন। দ্বিগু সমাস কি হবে? নাউন হবে। আর সংখ্যাবাচক বহুব্রীহি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপর চৌরাস্তার সমাহার, দেখছেন? এটা কি বুঝতে পেরেছেন? এই চৌরাস্তার চৌচলা এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন। এখানে 4টা রাস্তাকেই কিন্তু বোঝাচ্ছে, মানে সংখ্যায় যতগুলো বলা থাকবে ততগুলাকেই কিন্তু এখানে উপস্থিত থাকবে, ততগুলা জিনিসই এখানে মিলন ঘটবে বা ততগুলার সমষ্টি থাকবে। কিন্তু চৌচলা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? একটা ঘরের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। চৌচলা হচ্ছে ঘর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা অন্য কোনো তৃতীয় পক্ষকে বুঝাচ্ছে, ঘরকে বুঝাচ্ছে, এটা একটা বিশেষণ। তাহলে আপনাদের বিশেষ্য হলে সেটা দ্বিগু, আর বিশেষণ হলে সেটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। কি স্যার? কোনটা স্যার? স্যার সব পড়া তো এজন্যই স্যারের কাছে সহজ মনে হয়। থ্যাংক ইউ। ও জি স্যার। তাহলে আপনার সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু এর ভিতরে কোনো কনফিউশন আছে কিনা কারো কাছে? আমায় একটু জানাবেন কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা। এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলতেছে। যারা এখনো দ্বিতীয় ব্যাচে ভর্তি হন নাই তারা পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন যে স্যার আমরা দ্বিতীয় ব্যাচে ভর্তি হব, তাহলে অবশ্যই খুব শীঘ্রই যোগাযোগ করবেন। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। গ্রামার, গ্রামার তো আপনার ছেলের হাতের মোয়া করে দিব ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। লাস্ট 5 মিনিট প্রশ্নের জন্য। নো স্যার, থ্যাংক ইউ। পরীক্ষার আগে স্যারকে কিডন্যাপ করব? এখনই নিয়ে যান কিডন্যাপ করে, কোনো সমস্যা নাই। আমি তো দিব্যি মনে করেন নিরিবিলি ঘুমাবো আর খাবো। স্যার এমসিকিউ দিলে, এমসিকিউ তে আপনি আরো পরে কি করবেন?
আগে মেইন বেসিক থিমটা আপনাকে জানতে হবে। অনেকই মশা। আচ্ছা আচ্ছা, বুঝছি, আপনাদের কোনো প্রশ্ন নেই। আপনারা শেষের এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সবটুকুই আরো ক্লিয়ার হয়ে যাবে। শাকিল আহমেদ, আপনি ভর্তি ভর্তি যদি হতে চান, আমার স্ক্রিনে কিছুক্ষণ আগে দেওয়া নাম্বারটা ছিল, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। নিবন্ধনের জন্য কি সুপার সাজেশন দিবেন পরবর্তীতে? ইনশাল্লাহ আমরা একটা সুপার সাজেশন অবশ্যই দিব, কেন দিব না। শুধু নিবন্ধন না, প্রাইমারি নিবন্ধন সবার জন্য একটা সুপার সাজেশন থাকবে। বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আজকের মতো দ্বিগু সমাস আর দ্বিগু সমাসের যে সমস্যা, এটা কমপ্লিট। আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট। নিত্য সমাস তো অনেক পরে রয়েছে, আমাদের তো মূল যে প্রধান সমাস ছয়টা, সেই সময় ছয়টা সমাস, তারপরে অপ্রধান সমাসের ভিতরে আছে নিত্য সমাস। পরীক্ষার পর কিন্তু আবার বাসায় দিয়ে আসবে, নো নো নো, যে নিবে সে আজীবনের জন্য নিবে। আমার থাকা খাওয়া সবকিছু ফ্রি, আমি শুধু সারাদিন মানে বই নিয়ে পড়াশোনা করব আর রিসার্চ করব আর খাবো দাবো ঘুমাবো, আর কোনো সমস্যা নাই।